এটা দেওয়ারই সম্ভাবনা বেশি। আচ্ছা, এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা হয়নি তো আগের দিন? লেটার নিয়ে না, আলোচনা না, 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 কিছুই হয়নি হয়নি হয়নি। লেটার বিষয়ে। ওকে ওকে, ঠিক আছে। তো মাথায় রাখবে সবকিছু লেফট অ্যালাইনমেন্ট হবে। আমি একদম ইন এ নাটশেল বলে দিচ্ছি। আমাদের ছোটবেলায় আমরা অ্যাড্রেস এইদিকে লিখতাম, কিন্তু এখন সবকিছু এনসিইআরটির নর্ম অনুযায়ী বাম দিক ঘেঁষা হবে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট হবে। মনে করে দেখো, তোমরাও অনেকে হয়তো চিঠিটা যেখানে শেষ করছো ডান দিকে লিখতে হচ্ছে ইয়োর্স ফেইথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি, মাঝে লিখতে সাবজেক্ট। তো এই মাঝে, শেষে, এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না। আমাকে চিঠি আদ্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা লেফট অ্যালাইনমেন্টে লিখতে হবে, অর্থাৎ আমাকে বাম দিক ঘেঁষে লিখতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা এক। 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হচ্ছে, সবার প্রথম আমাকে লিখতে হবে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আমার নিজের অ্যাড্রেস। এবার ঘটনা হচ্ছে যে ডব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষাতেই প্রপার অ্যাড্রেস দিতে নেই। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে এবিসি। ঠিক আছে, এবিসি। সেকেন্ড লাইনে লিখলে হচ্ছে এবিসি রোড বা এবিসিডি রোড, কলকাতা, 700001। এটা কেন হলো? এটা হলো হচ্ছে যে তোমার যাতে আইডেন্টিটি এটা সুপ্ত থাকে, অর্থাৎ যিনি খাতা চেক করছেন তিনি যাতে সরাসরি তোমার বাড়ি পৌঁছে যেতে না পারে কোনো আনফেয়ার ডিল করার জন্য। তো যাই হোক, আনফেয়ার ডিল করবে কি না করবে সেটা তার ব্যাপার। তো মাথায় রাখবে, যদি কোনো অ্যাড্রেস দিয়ে দেয়া না থাকে, অনেক সময় অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাকে বলে দিল পারহ্যাপস ইউ আর আ সিটিজেন অফ রাজারহাট মিউনিসিপ্যালিটি। তো সেখানে তুমি নিশ্চয়ই এবিসিডি রোড না লিখে রাজারহাটের কোনো একটা অ্যাড্রেস দেবে, এবিসি রাজারহাট এরকম ভাবে কিছু একটা অ্যাড্রেস দেবে। যদি তোমাকে বলে যে ইউ আর আ সিটিজেন অর ডেনিজেন অফ গুড়গাঁও, তো তখন থোড়ি তুমি কলকাতার অ্যাড্রেস দিতে যাবে, গুরগাঁওর অ্যাড্রেস দেবে। তো এই ধরনের মেনশন করে বলে দেওয়া ট্রেন্ড বা প্রথা প্রচলিত ছিল হচ্ছে সিজিএল এর ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে গত বছর থেকে এসএসসি সিজিএল পরীক্ষায় আর ডেসক্রিপটিভ দেয়া নেই বা দেয়া হয় না। সুতরাং স্বাভাবিকভাবে এই মানে উল্লেখ করে দেয়া জায়গা, উল্লেখ করে দেওয়ার ঘটনাটা এখন আর আমরা পাইও না সেইভাবে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে পিওতে পাওয়া যায়, এসবিআই, মানে কিছু পরীক্ষা আছে ব্যাংকের যেখানে রাইটিং থাকে। তো যাই হোক, যেহেতু এসএসসি তে এখন দেয় না লেটার, তো আমাদের স্টেট লেভেলে যে সমস্ত লেটার দেয় সেটা হচ্ছে আমার এই অ্যাড্রেস দিতে হবে, মানে একটা কাল্পনিক কোনো অ্যাড্রেস দিতে হবে। চাইলে আরেকভাবেও লিখতে পারো, এখানে সরাসরি এবিসি এবিসিডি না লিখে দিতে পারো হচ্ছে এক্সামিনেশন হল দিয়ে অ্যাডমিট কার্ডে যে অ্যাড্রেসটা দেয়া থাকবে স্কুলের সেটাকে টুকে দিতে পারো। তাতেও তোমার আইডেন্টিটি গুপ্ত থাকবে, কারণ ওই একটা স্কুলে কিছু না হলেও 300 ছেলে মেয়ে পরীক্ষার জন্য বসেছে, এবং এক একজনের এক এক জায়গা থেকে ওই স্কুলে পড়ে। মানে কারুর ধরো উত্তরবঙ্গে বাড়ি, তারও ওই স্কুলে পড়ছে, কারুর দক্ষিণবঙ্গে বাড়ি, তারও ওই স্কুলে পড়ছে। এরকম নয় যে যা মানে অ্যাড্রেসের কাছাকাছি লোকেশন কিন্তু দেয়া হয় না, ডাব্লিউবিসিএস বলো বা যে পরীক্ষাই বলো, মানে কাছাকাছি না, একটু ট্রাভেল করায়। সুতরাং সেই দিক থেকে মানে এসএসসির ছেলেমেয়েরা, স্টাফ সিলেকশনের ছেলেমেয়েরা আগে যখন পড়তো, তো ওদেরকে এবিসি লেখার পরিবর্তে ওরা কিন্তু এক্সামিনেশন হল লেখাটাকেই বেশি প্রেফার করতো। ওরা কোনটাকে বেশি প্রেফার করতো? ওরা এক্সামিনেশন হল এই কথাটা লেখাটাকেই বেশি প্রেফার করতো। একটা মিনিট, একটা ফোন আসছে, একটা ফোন নিয়ে নি তারপরে স্টার্ট করছি। হ্যালো। হ্যাঁ, না, না, না। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, একটু দেরি আছে। আচ্ছা, তো এক্সামিনেশন হল দিয়ে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো যাই হোক, তোমরা এবিসি লিখো, দ্যাট উড বি বেটার। ঠিক আছে। 2 নম্বর কি? এক লাইন ছাড়বো, এক লাইন আন্দাজ মতো ছাড়বো, এরকম এই যে দাগ টানলাম এরকম হিজিবিজি কিচ্ছু কাটবে না। দিয়ে তুমি ডেটটা দেবে। ডেট শব্দটা লেখার দরকার নেই এখানে, অ্যাড্রেস শব্দটা লেখার দরকার নেই, শুধু অ্যাড্রেসটা লিখছো, শুধু ডেটটা লিখবে। আচ্ছা, অনেকে না এখানে এরকম কমা দেয়, কোনো কমা ফুল স্টপ হবে না। ঠিক আছে, কমাও হবে না, ফুল স্টপও হবে না, এরকম সিম্পল থাকবে এরকম। এরপর আমার অ্যাড্রেস দেওয়া শুরু হবে। অ্যাড্রেস কোথা থেকে আমরা দেবো? অ্যাড্রেস দেবো হচ্ছে ডেট, সরি অ্যাড্রেস হয়ে গেল, ডেট দেবো। ডেটটা আমরা চাইলে আমেরিকান স্টাইলেও দিতে পারি, অর্থাৎ আগে মান্থ দেবো। আমরা দিলাম ধরো আজকে জুন,
জুনের কত তারিখ? ওই 29-30 হবে, কমা একটা দিলে 2024, 2024 এরকম ভাবে দিতে পারো। অথবা আরেকভাবেও ডেট দিতে পারো, যেটা ইংলিশে আমাদের ডেট মান্থ, সেইভাবেও দিতে পারো। তো সেক্ষেত্রে 24 একটা লাইন ছাড়তে হবে মোটামুটি একটা গ্যাপ দিয়ে, 29 বা 30 যাই হোক, জুন 2024। একটা জিনিস খেয়াল করবে, যখন আমি জুন 29 দিয়েছিলাম, তাহলে 29-এর পর আমি একটা কমা দিয়েছিলাম। কেন? কারণ ওটা নিউমেরাল, নাহলে 292024 হয়ে যেত। ঠিক আছে, তো দুটো আলাদা বোঝানোর জন্য জুন 29 2024, তো 29 আর 24-এর মধ্যে কমা দিয়েছিলাম। কিন্তু 29 আর 24-এর মধ্যে যখন ডে মানে মান্থটা আমি ভাষায় লিখছি, তখন কিন্তু কমা দেওয়ার আর কোনো দরকার নেই। আচ্ছা, অনেকে 29th টিএইচ ব্যবহার করে, 3rd জুন 3RD ব্যবহার করে। এই সমস্ত কোনো কিছু ব্যবহার করতে যাবে না। 29 জুন 2024 এরকম, বা জুন 29, বেটার হচ্ছে জুন 29 2024, এইভাবে তুমি লেখাটা স্টার্ট করলে। এরপর কি লিখবে? এরপর লিখবে হচ্ছে তোমার এডিটর কে লিখছো যখন, খেয়াল করো আমরা সবই বাম দিক ঘেঁষে লিখছি, ঠিক আছে? এখানে আমরা আগে লিখতাম হচ্ছে টু দা এডিটর, এখন আর টু লেখার দরকার নেই, লিখবো হচ্ছে দা এডিটর। দেখবে অধিকাংশ সময় নিউজ পেপারের নাম দেয়া থাকে, যে টাইমস অফ ইন্ডিয়া না দা নিউ ইয়র্ক টাইমস, যাই হোক না কেন। তো এখানে ছাত্রছাত্রীরা একটা ভুল করে, টাইমস অফ ইন্ডিয়া লেখে, কিন্তু উত্তর হচ্ছে দা টাইমস অফ ইন্ডিয়া। কারণ নিউজ পেপারের আগে দা ব্যবহার করতে হয়, যে কোনো নিউজ পেপারের আগে দা ব্যবহার করাটাই দস্তুর। এর পরের লাইনে টাইমস অফ ইন্ডিয়ার যেটা এক্সাক্ট অ্যাড্রেস সেটা লিখে দেবে, একটু নেট থেকে সার্চ করে নিও, যা দেয়া থাকে কলকাতার অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবে। এটুকুনি হয়ে যাওয়ার পর আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টকে এসইউবি লেখে অনেকে, কিন্তু আমি প্রেফার করি সাবজেক্ট পুরোটাই লেখা। কারণ এসইউবি একাধিক জিনিসের শর্ট ফর্ম হতে পারে। সাবঅর্ডিনেটকেও শর্টে আমরা সাব বলতে পারি, ঠিক আছে? সাবঅর্ডিনেট অফিসারকেও আমরা সাব কিছু একটা বলতে পারি, এই সাব টাব দিয়ে একটা কিছু বলতে পারি। তো ঘটনা হচ্ছে, এই সাবজেক্টের মানে সাবজেক্ট শব্দটা পুরোটাই লিখবে, ঠিক আছে? মানে হাফ ওরকম কিন্তু কিছু লিখলে চলবে না। সাবজেক্ট লেখার পর এখানে একটা কোলন দেবে, এবং এখানে তুমি টপিকটা লিখবে। এখানে একটা ছোট্ট জিনিস নোট করে নাও, এখানে পরীক্ষায় যে টপিকটা বলা আছে, এখানে কিন্তু হুবহু তা লিখবে না, একটু চেঞ্জ করে লিখবে। এখানে ধরো বলে দেয়া থাকলো যে দ্য প্রবলেম অফ ওয়াটার লগিং ইন ইয়োর লোক্যালিটি। তো এখানে তুমি দ্য প্রবলেম অফ ওয়াটার লগিং না দিয়ে তুমি এখানে লিখবে দ্য ইস্যু অফ ওয়াটার লগিং, ঠিক আছে? বা দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট হ্যারাসেস পিপল, এরকম কিছু একটা, মানে ওয়াটার লগিং কথাটা লিখতে হবে, যেটা মেইন টার্ম। কিন্তু এখানে যা হুবহু দেয়া আছে এক্সাক্ট লিখবে না, চেঞ্জ করে লিখবে, ঠিক আছে? যেমন ধরো বলে দিল হচ্ছে যে একটা চিঠি লেখো এডিটরকে, যে স্ট্রে অ্যানিমেল দে আর ক্রিয়েটিং নিউসেন্স বা মিনেস ইন ইয়োর লোক্যালিটি। তো তুমি এখানে সাবজেক্টের ঘরে লিখলে দ্য প্রবলেম অফ স্ট্রে অ্যানিমেলস। স্ট্রে মানে হচ্ছে যাদের কোনো মালিক নেই, মানে ঘুরে ফিরে বেড়ায়, মানে রাস্তার পথ চলতি কুকুর বেড়াল এদেরকে বলা হয়। তো ঘটনা হচ্ছে সাবজেক্ট একই, ওখানে যা দেয়া আছে এখানেও তাই, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ করে দেবে। কিন্তু তার মানে এটা নয় যে ওখানে স্ট্রে অ্যানিমেলস নিয়ে লিখতে দিয়েছে তুমি এখানে ডোমেস্টিক অ্যানিমেল নিয়ে লিখলে, তা নয়, স্ট্রে অ্যানিমেলই থাকবে, ঠিক আছে? কিন্তু ওখানে যে ভাষায় দেয়া আছে এখানে সেই ভাষায় দেয়া থাকবে না। সাবজেক্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি যখন কোনো সাবজেক্ট লিখবো, সেই সাবজেক্টটা যেন একটা ফ্রেজ হয়, একটা সেন্টেন্স নয়। ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, বা ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি? মনে করো ফ্রেজ হচ্ছে দু তিনটে শব্দের সমন্বয়,
চারটে শব্দের সমন্বয়, পাঁচটা শব্দের সমন্বয়, এগুলো সবই ফ্রেজ হতে পারে। আবার ক্লজও তাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শব্দের সমন্বয়কে একসঙ্গে তাকে ক্লজও বলা যেতে পারে। দেন হোয়াট ইজ দ্য বেসিক অর ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? ওই চার পাঁচটা শব্দের মধ্যে যদি এমন দুটি শব্দ থাকে যার মধ্যে একটি সাবজেক্ট এবং আরেকটি ভার্ব হিসেবে উপযুক্ত, তাকে বলা হবে ক্লজ। আর যদি সাবজেক্ট ভার্ব মিসিং থাকে তাকে বলা হবে ফ্রেজ। যেমন ধরো আমি বললাম আ টল বয়, কটা শব্দ? তিনটে, এটা ফ্রেজ। ধরো আমি বললাম তিনটে শব্দ, ইফ ইউ কাম বা ইফ ইউ গো দেয়ার বা ইফ ইউ গো, এখানেও কটা শব্দ? তিনটে। কিন্তু দেখো আগেরটা তিনটে শব্দ হওয়া সত্ত্বেও ফ্রেজ, কিন্তু এখানে তিনটে শব্দ হওয়া সত্ত্বে এটা ক্লজ। কেন? কারণ এই তিনটে শব্দের মধ্যে ইউ হচ্ছে সাবজেক্ট আর গো হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে যে শব্দের সমষ্টির মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং ভার্ব মানে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ক্লজ। তো চেষ্টা করবে যে এই যে শব্দগুলো আমরা লিখছি না, এই শব্দগুলো যেন মানে এইরকম যে আমরা লিখছি, তো এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু ফ্রেজ হবে, ক্লজ লিখবে না। অর্থাৎ পুরো সেন্টেন্স করে তুমি সাবজেক্টটা এখানে লিখে দিচ্ছ, এমনটা হবে না। এবং সাবজেক্ট যেটা লিখছো, ধরো লিখলে দ্য মিনেস অফ স্ট্রে অ্যানিমেলস, ঠিক আছে, ইন আওয়ার লোক্যালিটি, এই পুরোটাকে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, দ্য প্রবলেম অফ স্ট্রে অ্যানিমেলস ইন আওয়ার লোক্যালিটি। ঠিক আছে, এই পুরোটাকে একবারে একটা স্ট্রোকে আন্ডারলাইন করে দেবে। আমার এখানে কাটাছেড়া হয়ে গেছে, এত কাটাছেড়া হবে না, যেটা একটাই স্ট্রোকে পুরোটা আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, এরপর আমরা লিখবো হচ্ছে স্যার। আচ্ছা বলে রাখি, নতুন নিয়ম অনুযায়ী স্যার কিন্তু সাবজেক্টের আগে লেখার কথা। এনসিইআরটির নর্মস অনুযায়ী স্যার, বা এটাকে ইংরেজিতে বলা হয় স্যালুটেশন, কি বলা হয়? সম্বোধন, স্যালুটেশন। তো স্যালুটেশন সব সময় এখন মডার্ন ইংলিশে তোমার সাবজেক্টের আগে আসে, কিন্তু এখানে পিএসসি একটু পুরনো পন্থা অবলম্বন করে। ওরা হয়তো দেখলে ঘাবড়ে যেতে পারে, কাটবে না, কারণ যেটা ঠিক সেটা তো কাটার কোনো জায়গা থাকে না। সুতরাং তুমি চাইলে স্যালুটেশনের আগেই সাবজেক্টটাকে দিও। যদিও মডার্ন ইংলিশ অনুযায়ী কিন্তু সাবজেক্ট স্যারের পরে থাকারই কথা, কিন্তু পিএসসি বা এখানে প্রচলিত যে স্যার ম্যাডামরা আছে বা যারা খাতাও দেখে, তারা ওই মানে অধিকন্তু বা বেশিটা স্যার শব্দটাকে সাবজেক্টের পরে দেখতেই অভ্যস্ত। এবং যেখানে আমি স্যার লিখলাম না, এই স্যারের ঠিক একদম নিচ থেকে বাম দিক থেকে আমার লেখা শুরু হবে। মানে অনেকে কি করে আরের তলা থেকে লেখা শুরু করে, এটা ভুল। লেফট অ্যালাইনমেন্ট মানে লেফট অ্যালাইনমেন্ট, এখান থেকে কোনো লেখা হবে না, লেখা এখান থেকেই হবে, এস এর তলা থেকেই হবে। তো এখানে যে কোনো একটা বই থেকে বা নিজেরা বানিয়ে, খুব নিজে বানাতে যাবে না, যেটা প্রচলিত, যে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি বা এস্টিম জার্নাল আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য মাস রিগার্ডিং অমুক। ঠিক আছে, একটু লিখে নাও চাইলে, থ্রু দ্য কলামস, through the columns of your esteemed daily, I would like to draw the attention. I would like to draw the attention of the people regarding dash. এবার রিগার্ডিং ড্যাশ যা ইচ্ছা হতে পারে, মানে সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা আবার হুবহু বসিয়ে দেবে না। মানে এখানে যদি লেখো দ্য প্রবলেম অফ স্ট্রে অ্যানিমালস, এখানে লিখবে দ্য মিনেস অফ স্ট্রে অ্যানিমালস। ঠিক আছে, অর্থাৎ টপিকে যা দেয়া থাকবে সেটা আর সাবজেক্ট যেমন হুবহু এক হবে না, তেমনি সাবজেক্টে যা তুমি লিখছো সেম ফ্রেজটাকে সরাসরি কিন্তু ফার্স্ট ইন্ট্রোডাকশনে ব্যবহার করবে না।
ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো দ্য স্ট্রে অ্যানিমালস রিলেটেড ইস্যুস, মানে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল রিগার্ডিং দ্য ইস্যু অফ স্ট্রে অ্যানিমালস। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এইটা হওয়ার পর প্যারা চেঞ্জ করব, সেকেন্ড প্যারা আমার হবে যেটাকে বলা হবে বডি অফ দ্য লেটার। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কেউ বলতে পারবে এই যে লেটার রাইটিং, এখানে ওয়ার্ড লিমিট কত থাকে? 150 থেকে হ্যাঁ, 200, 150 থেকে 200, 150 150 150 লেটার। যদি কিছু বলা না থাকে তাহলে 150। ঠিক আছে, কারণ লাস্ট যেবার উল্লেখ করে দেওয়া ছিল 150 ছিল, সেটা ধরেই চলা হয়। এবার যদি 200 উল্লেখ করে দেয়, 200, 250 উল্লেখ করে দিলে 250, কিছু উল্লেখ না করে দিলে 150, আর 150 উল্লেখ করে দিলে 150 হবে। 2 নম্বর হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে 200, ঠিক আছে, আর কম্পোজিশনের ক্ষেত্রে 250। তো মোটামুটি ওয়ার্ড লিমিটেশন গুলো আমাদেরকে জানতে হবে, কারণ একটা জিনিস লিখবো। আচ্ছা, এই যে আমরা এই যে এই সমস্ত ধানাই পানাই লিখেছি না, এগুলো কোনো কিছু কাউন্ট হবে না, কাউন্ট হওয়া শুরু হবে এই সাবজেক্ট থেকে। অর্থাৎ এই যে 150 ওয়ার্ড, এই 150 ওয়ার্ডের মধ্যে দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, স্যার এখানে 5টা শব্দ, এখানে 5টা শব্দ, 10টা হলো, সো এগুলো কোনো কাউন্ট হবে না, কাউন্ট হবে হচ্ছে সাবজেক্ট থেকে। ঠিক আছে, বা আগে যদি স্যালুটেশন স্যার লেখো তাহলে স্যার থেকে শুরু হবে। ঠিক আছে, এরপর সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারাটা হচ্ছে মেইন, এটাকে ইংরেজিতে বলা হয় বডি অফ দ্য লেটার। এখানে তুমি বিষয়টা সম্পর্কে তোমার মতো নাতি দীর্ঘ লেখা লিখবে, খুব বেশি হ্যাজানোর দরকার নেই, টু দা পয়েন্ট লিখবে যে কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে এবং কেন হয়েছে। এই 5টা পয়েন্ট একটু লেখার চেষ্টা করবে, হোয়াট, হাউ, ওয়েন, ওয়াই আর ওয়্যার, এই 5টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। থার্ড প্যারাগ্রাফ, যেটাকে বলা হয় হচ্ছে কনক্লুশন বা কনক্লুডিং স্ট্যান্জা। সো আই রিকোয়েস্ট ইউ টু ডু হোয়াট ইজ নেসেসারি, বা সো আই রিকোয়েস্ট ইউ টু হ্যাভ আ ভিউ অন দিস অ্যান্ড ডু হোয়াট ইজ নেসেসারি। ইংরেজিতে আমরা ছোটবেলায় একটা কথা লিখতাম ডু দ্য নিডফুল, এটা ভুল ইংরাজি, এটা চলে না এখন। তো ডু দ্য নিডফুলের থেকে ডু হোয়াট ইজ নেসেসারি, দ্যাট উড বি গ্রেটার, সেটা ব্যবহার করবে। দেওয়ার পর একদম বাম দিক চেপে লিখবে হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট অফ দ্য yours সিনসিয়ারলি, দিয়ে নিজের নাম দেবে না কিন্তু, XYZ। এমনকি পরীক্ষাতে উল্লেখ করেও দেয়া হবে যে নিজের নামের পরিবর্তে XYZ ব্যবহার করো। ঠিক আছে, তো ওরকম ভাবেই তোমাকে লাস্টে XYZ লিখতে হবে। এটা হচ্ছে চিঠি লেখার একটা বেসিক নিয়ম।